আজ যদি আমি প্রতি মাসে 10,000 টাকা মিউচুয়াল ফান্ডে এসআইপি করি তাহলে 10 বছর পরে হাতে কত টাকা পাবো? এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। আজ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি শিশির, NISM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলি যে মিউচুয়াল ফান্ডে কিন্তু কোনো গ্যারান্টেড রিটার্ন নেই। আপনি যদি এই 10,000 টাকায় প্রতি মাসে ব্যাংকে আরডি করেন তাহলে একেবারে টাকার অঙ্কে আপনাকে আমি বলে দেব কখন পাবেন, কত টাকা পাবেন, সব কিছুই একেবারে ফিক্সড। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এটা কিন্তু মার্কেট লিঙ্কড, আর মার্কেট কিভাবে চলবে সেটা 100% কেউই বলতে পারে না। তবে এটাও ঠিক যে আমরা যখন মিউচুয়াল ফান্ডের রিটার্ন ফোরকাস্ট করি তখন কিন্তু সবটাই একেবারে আন্দাজে করি না, একেবারে চোখ বুজে যে সংখ্যাটা মনে এলো সেটাই বলে দিলাম সেই রকমও কিন্তু না। আমরা দেখি ইন্ডিয়ার জিডিপি গ্রোথ প্রজেকশন, ইনফ্লেশন আগামী 10 বছরে কেমন হবে, কর্পোরেট আর্নিং কেমন হতে পারে, আর মার্কেট ভ্যালুয়েশন, সমস্ত মিলিয়ে বাস্তবসম্মত একটা এক্সপেক্টেড রিটার্ন বের করার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো বুল কেস, বেস কেস, বিয়ার কেস, এই তিনটে কেসেতেই আগামী 10 বছরে এক্সপেক্টেড রিটার্ন কেমন হতে পারে। এইবার যখন আমি মিউচুয়াল ফান্ডের আগামী দিনের রিটার্ন প্রজেকশন করব তখন আমরা হিস্টোরিক্যাল অ্যানালিসিসটা করে নেব, কারণ হিস্টোরিক্যাল অ্যানালিসিস কিন্তু অনেকটাই আমাদের হেল্প করে যে আগামী দিনে কীরকম হবে সেটা বোঝানোর জন্য। তো যদি আমরা হিস্টোরিক্যাল অ্যানালিসিস করি তাহলে নিফটি 50, যেটা কিনা মিউচুয়াল ফান্ডের লার্জ ক্যাপের একটা ইন্ডেক্স, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে গত 20 বছরে প্রায় 12 থেকে 14% CAGR হারে রিটার্ন দিয়েছে। নিফটি 50 গত 10 বছরের ক্ষেত্রে যদি দেখেন, যেটা কিনা রিসেন্ট পিরিয়ডেতে, সেটাও 11 থেকে 13% রিটার্ন দিয়েছে। আর যদি আপনি অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড দেখেন, যেমন ধরুন লার্জ ক্যাপ ফান্ড, তাদের ক্ষেত্রেও আমরা যদি দেখি সেটা কিন্তু এই নিফটি 50 থেকে একটু বেশিই দিয়েছে, সেক্ষেত্রে 12 থেকে 15% রিটার্ন দিয়েছে। তো সুতরাং আমরা এটাই এক্সপেক্ট করতে পারি, যদি ঐতিহাসিকভাবে এতদিন ধরে যেটা চলে আসছে সেটা যদি আগামী দিনেও অনুসরণ হয় বা সেটা যদি আগামী দিনেও এই প্যাটার্নটাকে ফলো করে তাহলে আমার রিটার্ন কিন্তু 12 থেকে 15%-এর মধ্যে হতে পারে। এইবার এই 12 থেকে 15%-এর ভেতরেতেও আমি 12%টাকেই বেস ফিগার হিসাবে নিলাম। তাহলে 12%কে যদি আমি বেস ফিগার হিসাবে নিই, যদি প্রতি মাসে আমি 10,000 টাকার এসআইপি করি এবং 10 বছর যদি আমার সময় থাকে তাহলে সেক্ষেত্রে আমার এই 10 লাখ টাকায় 23 লাখ টাকার মতো হয়ে যাবে। একদম যদি আমি টু বি প্রেসাইজ বলি সেটা 23,20,000 টাকার মতো। এর মধ্যে আমার 12 লাখ টাকা ইনভেস্টেড অ্যামাউন্ট আর 11,20,000 টাকা আমি এখান থেকে মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন পেলাম। তো এটা তো গেল হিস্টোরিক্যাল রিটার্নের উপর বেস করে প্রজেকশন। এইবার অতীতে যেটা ঘটেছে ভবিষ্যতেও যে সেটাই ঘটবে এরকম কথা তো খুব জোর দিয়ে বলা যায় না। বাইক যখন চালাবো তখন শুধু তো ব্যাক মিরর দেখলে হবে না, আমাকে সামনের রাস্তাটাও দেখতে হবে। তো এক্ষেত্রে আসে আমার সামনের দিকে দেখার ব্যাপারটা, আগামী 10 বছরের প্রজেকশন, আগামী 10 বছরে কি হতে পারে। এইবার ইকুইটির রিটার্ন বা স্টক মার্কেটের রিটার্নের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে ইকুইটি রিটার্ন ইকুয়াল টু নমিনাল জিডিপি গ্রোথ প্লাস চেঞ্জ ইন মার্কেট ভ্যালুয়েশন মাইনাস কস্ট। এইবার নমিনাল জিডিপি বলতে কি বোঝায়? নমিনাল জিডিপি হচ্ছে যে রিয়াল যেটা জিডিপি, সেই রিয়াল জিডিপির সাথে ইনফ্লেশনের নাম্বার যোগ করলে সেটা হয় নমিনাল জিডিপি। এইবার চেঞ্জ ইন মার্কেট ভ্যালুয়েশন বলতে কি বোঝায়? দেখুন, যখন আমরা মার্কেটের সম্বন্ধে বলি তখন আমরা এটা দেখি যে মার্কেটের পিই কেমন আছে। সেই পিইটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে আমরা বলি বেস কেস। এইবার পিই যদি বেশি হয় তাহলে মার্কেটের ভ্যালুয়েশনটা বেড়ে যায়, সেটাকে আমরা বলি বুল রান। আর যদি এই পিইটা কমে যায় বা পিই যদি কন্ট্রাকশন হয় তখন সেটাকে আমরা বলি বিয়ার কেস। এইবার আমরা যখন এই প্রজেকশনটা করব তখন কিন্তু এই বুল কেস, বেস কেস আর বিয়ার কেস তিনটে ক্ষেত্রেই এই প্রজেকশনটা বের করব। আর আমরা এটা ধরে নেব যদি এটা বেস কেস হয় তাহলে সেক্ষেত্রে
পিই কনস্ট্যান্ট থাকছে, তার মানে আমরা এই মার্কেট ভ্যালুয়েশনের জায়গায় কোনো পার্সেন্টেজ যোগ করব না, 0%। কিন্তু যদি সেটা বুল মার্কেট হয় তো সেক্ষেত্রে আমি 1 থেকে 3% পর্যন্ত রিটার্ন এক্সট্রা পাবো বুল মার্কেটের জন্য। আর যদি এটা বিয়ার মার্কেট হয় তাহলে সেক্ষেত্রে পিই কন্ট্রাকশন হবে। তাহলে ওই যে ফর্মুলা, ওই ফর্মুলাতে মার্কেট ভ্যালুয়েশনের জায়গায় আমার 1 থেকে 3% মাইনাসে চলে যাবে। আর কস্ট কি? কস্ট হচ্ছে এক্সপেন্স রেশিও। আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তখন তো একটা খরচা আছে, ডাইরেক্ট প্ল্যানই হোক আর রেগুলার প্ল্যানই হোক, মোটামুটি 0.5 থেকে 1.5%-এর কাছাকাছি আপনার ওই এক্সপেন্স রেশিও থাকে। তো সেটা আমাকে হিসেবের মধ্যে আনতে হবে। তাহলে আপনার কাছে ফর্মুলাটা ক্লিয়ার হয়ে গেল। আরেকবার ফর্মুলাটা বলে দিচ্ছি যে এক্সপেক্টেড ইকুইটি রিটার্ন হলো আপনার নমিনাল জিডিপি প্লাস চেঞ্জ ইন মার্কেট ভ্যালুয়েশন মাইনাস কস্ট। তার মানে সেটাকে আরেকটু যদি এক্সপ্যান্ড করে দিই, সেটা হচ্ছে রিয়েল জিডিপি প্লাস ইনফ্লেশন প্লাস চেঞ্জ ইন মার্কেট ভ্যালুয়েশন মাইনাস কস্ট। এইটা হচ্ছে ফর্মুলা। ধরা যাক যে আগামী 10 বছর ভারতের রিয়েল জিডিপি 6% হারে বাড়বে। আমি খুব একটা মডেস্ট ফিগার নিয়েছি। সবাই ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি সম্বন্ধে আশাবাদী, গোটা বিশ্ব আশাবাদী, ভারতবাসী হিসাবে আমি আরও বেশি আশাবাদী। তবে আমি যে ডেটাটা নিয়েছি বা যে এক্সপেকটেশনটা নিয়েছি সেটা কিন্তু খুবই নমিনাল। সেটা কত? 6% নিয়েছি। ইনফ্লেশন রেট সেটা আমি ধরেছি 4%, আর আমি এক্সপেন্স রেশিও ধরেছি 0.8%। এইবার আসা যাক যে 3টে কন্ডিশনের কথা বলছিলাম, সেই 3টে কন্ডিশন। প্রথম কন্ডিশন বেস কেস, মানে কি এখানে স্টেডি জিডিপি যেটা বলছি সেই গ্রোথটা হবে, কিন্তু কোনো রকম পিই চেঞ্জ হবে না, কারণ আমি এটা বেস কেস ধরেছি। এখানে পিই এক্সপানশনও হবে না, আবার পিইর কন্ট্রাকশনও হবে না। তাহলে রিয়েল জিডিপি 6% হলো, ইনফ্লেশন হলো 4%, পিই চেঞ্জ 0% নেব, আর এক্সপেন্স রেশিও নিলাম 0.8%। তাহলে ফর্মুলাতে আমি এটা বসিয়ে দিলাম। তাহলে এটা কত দাঁড়ালো? সেটা আসছে 9.2%। তাহলে বেস কেসেতে আমার এক্সপেক্টেড রিটার্ন হতে পারে 8 থেকে 11%। আমি একটা রেঞ্জ নিয়ে নিলাম, ক্যালকুলেশনে 9.2 আসছে। এবার যেটা বলেছি সেটা তো একদম অ্যাজামশন, তো সেই জন্য আমি কি করলাম, একটুখানি রেঞ্জে নিয়ে নিলাম। সেই রেঞ্জটা আমি নিলাম কি, যে 8 থেকে 11% বেস কেসেতে আমার মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন আসতে পারে। এইবার আমি বুল কেসের ক্ষেত্রে ক্যালকুলেশনটা করব। এইবার বুল কেস কি? যখন মার্কেটের জিডিপি গ্রোথটা বেশি হয়, হাই জিডিপি গ্রোথ, তো এক্ষেত্রে আমার জিডিপি গ্রোথ আমি ধরলাম 7%। আর যখন এই মার্কেট গ্রোথ হয় তখন মার্কেটের সেন্টিমেন্টটা ভালো হয়, যেটাকে বলা হয় বুল রান। তখন 10 টাকার জিনিসও মানুষ 12 টাকা দিয়ে কেনার জন্য তৈরি থাকে, আর সেই কারণের জন্যই কিন্তু পিই এক্সপানশনটা হয়। তো এক্ষেত্রে আমি ধরে নিলাম যে পিই এক্সপানশন সেটা 2%, ইনফ্লেশনের ডেটাটা সেটা আমি 4%ই রাখছি, আর এক্সপেন্স যেটা সেটা তো 0.8% আছেই। তাহলে এক্ষেত্রে আমার এক্সপেক্টেড রিটার্ন কত আসবে? সেটা আসছে আপনার 7% প্লাস 4% প্লাস 2% মাইনাস 0.8%। তাহলে সেটা কত আসছে? 12.2%। এইবার তাহলে আমার বুল কেসেতে এক্সপেক্টেড রিটার্ন কত হবে? সেটাকে যদি আমি একটা রেঞ্জ বাউন্ড করে দিই, সেটা 12 থেকে 14%। এইবার আসছি বিয়ার কেসে। বিয়ার কেস মানে কি? যখন জিডিপি গ্রোথটা স্লো হয়ে যায়। তো জিডিপি গ্রোথ যখনই স্লো হয়ে যায় তখন কর্পোরেটের আর্নিং কম হবে। তখন কি হবে? মার্কেটেতে একটা বিয়ার ফেজ কাজ করে, সবাই একটু হতাশ, আর সেই কারণের জন্য পিই কন্ট্রাকশন হয়। আর সেই কারণের জন্য এটা দেখা যায় যে ভালো কোম্পানির শেয়ার সেটাও কম দামে বিক্রি হচ্ছে, কারণ মানুষ একটু আশাহত। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে রিয়েল জিডিপি গ্রোথ সেটা 5%, আমি একটু কম ধরছি। ইনফ্লেশন 4%ই রাখছি। পিই বাড়ার জায়গায় কমে গেছে, পিই কন্ট্রাকশন হয়েছে, সেই কারণের জন্য পিইটা -2% নিলাম। আর এক্সপেন্স রেশিও অ্যাজ ইউজুয়াল 0.8%। তাহলে এক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন কত হবে? 5% প্লাস 4% মাইনাস 2% মাইনাস 0.8%। তাহলে সেটা কত আসছে? 6.2%। এইবার বিয়ার কেসে আমি এক্সপেক্টেড রিটার্নটাকে যদি একটা রেঞ্জ বাউন্ড করি, তাহলে সেটা আসবে কত? 4 থেকে 7%-এর কাছাকাছি। এইবার যে হিসাবগুলো করলাম সেই হিসাবেতে অনেকগুলো প্যারামিটার্স নিয়েছি। তো এবার এই প্যারামিটার্সগুলো কিন্তু চেঞ্জ হতেই পারে, কারণ ভবিষ্যতে ম্যাক্রো ইকোনমিক যে প্যারামিটারগুলোর কথা বলেছি সেটা কেমন হবে কেউ কি আমরা বলতে পারি না। তো কোন কোন ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার্সগুলো আমার এই রিটার্নটাকে প্রভাবিত করতে পারে? প্রধান যেটা
ইনফ্লেশনের যে ডেটা সেটাকে আমি 4% ধরেছি, ইনফ্লেশনের ডেটা বাড়তে পারে বা কমতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার রিটার্নটা চেঞ্জ হবে। কারেন্সি মুভমেন্ট, কারণ বর্তমানে আমাদের অর্থনীতি কিন্তু বিশ্বের অর্থনীতির সাথে সংযুক্ত, ডলারের সাথে রুপির যে এক্সচেঞ্জ রেট সেটা চেঞ্জ হলেও বাজার প্রভাবিত হতে পারে, তো এইটা একটা ব্যাপার আছে। 2 নম্বর হচ্ছে যে গ্লোবাল রিস্ক, গ্লোবাল জিওপলিটিক্যাল রিস্কের কারণে মার্কেটের ভ্যালুয়েশন চেঞ্জ হতে পারে। আর আমাদের এই যে শেয়ার মার্কেট, এইখানে যে স্টকেতে ইনভেস্ট হয়, আমরা যেমন ডোমেস্টিক ইনভেস্টররা ইনভেস্ট করি ভারতীয়রা, তেমনি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররাও কিন্তু আমাদের দেশে অনেক টাকা ইনভেস্ট করে। তো তারা কীরকম ইনভেস্ট করছে, তাদের টাকা আসছে মানে ইনফ্লো হচ্ছে নাকি বেশি বেরিয়ে যাচ্ছে, আউটফ্লো হচ্ছে, সেইটার উপর ডিপেন্ড করে। ভ্যালুয়েশনের রিরেটিং হতে পারে, ডিরেটিং হতে পারে। তো এইগুলো সমস্ত কারণগুলোই কিন্তু আছে, যে কারণগুলো কিন্তু আমার মিউচুয়াল ফান্ডের রিটার্নকে প্রভাবিত করতে পারে। তো এতক্ষণ পর্যন্ত যে আমরা আর্নিং ফোরকাস্টটা করলাম বা ভবিষ্যতে কত টাকা পেতে পারি মিউচুয়াল ফান্ডে, সেটা যেটা করলাম ক্যালকুলেশন, সেটা হচ্ছে আপনার ইন্ডেক্স লেভেলে, মানে নিফটি 50 বা টপ যে 100 কোম্পানি আছে তাদের কীরকম রিটার্ন পাওয়া যাবে তার উপর বেস করে ওই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড বা লার্জ ক্যাপ অ্যাক্টিভ ফান্ড, তারা কতটা পারফর্ম করবে তার একটা প্রজেকশন আপনাকে আমি শো করলাম। এইবার সেটা যদি ফ্লেক্সি ক্যাপ ফান্ড হয় এবং ফান্ড ম্যানেজার যদি অ্যাক্টিভলি আরও ভালোভাবে ফান্ড সিলেক্ট করতে পারেন, তাহলে 2-3% সে এক্সট্রা টাকা কামিয়ে দিতে পারে যারা বিনিয়োগকারী তাদেরকে। আবার এটাও দেখা যায় যদি আপনার মিড ক্যাপ বা স্মল ক্যাপ অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড হয়, অনেক ক্ষেত্রেই তারা লার্জ ক্যাপ ইন্ডেক্সের থেকে বেশি রিটার্ন দিয়েছে, যদিও সেক্ষেত্রে রিস্কটাও বেশি। সুতরাং সেক্ষেত্রে ফান্ড ম্যানেজার এই ইন্ডেক্স লেভেলের থেকে কতটা এক্সট্রা রিটার্ন দিতে পারবেন সেটা তাদের নিজস্ব যে কৌশল, তাদের স্ট্র্যাটেজি এবং সেই সময় মার্কেটের ভারসাম্য তার উপর ডিপেন্ড করে। কিন্তু যখন আমরা ফোরকাস্ট করব তখন সবসময় আমরা এটা দেখব যে আমার ইন্ডেক্স লেভেলে কীরকম রিটার্ন আসতে পারে, সেইটার উপর বেস করে একটা অ্যাভারেজ ডেটা নেব, যে ডেটাটা আমি সবসময় কনজারভেটিভ নেব। এরপর আমার স্মল ক্যাপ বা মিড ক্যাপ যদি বেশি রিটার্ন দিয়ে দেয় তবু ভালো, ক্ষতি কি আছে, কিন্তু সবসময় আমি কনজারভেটিভ হিসাবটা রাখবো। তাহলে কি হবে যে আমি ভবিষ্যতে আশাহত হব না।